ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ের ক্লাসে ছাত্র ছাত্রীদেরকে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো। আমরা আজকের ক্লাসে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, এ বিষয়ের শিরোনাম দিল্লির সালতানাত। (1206 খ্রিস্টাব্দে দিল্লির স্বাধীন সালতানাতের সূচনা শুরু হয় দিল্লির প্রথম স্বাধীন সুলতান কুতুবউদ্দিন আইবেকের দ্বারা। তিনি যে সালতানাত ভারতবর্ষে প্রতিষ্ঠা করলেন, এই সালতানাত প্রায় 300 বছর ব্যাপী দিল্লির ক্ষমতায় অধিষ্ঠিত ছিল। এই 300 বছরে বিভিন্ন সময়ে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন বরেণ্য ব্যক্তি সুলতান হিসেবে সিংহাসনে আরোহণ করেছেন। এদের ভিতরে অনেক সুলতান নিজের দক্ষতা, যোগ্যতা এবং প্রশাসনিক মেধার অপূর্ব প্রয়াসে উন্নতির স্বর্ণ শিখরে আরোহণ করতে সক্ষম হয়েছেন। এদের ভিতরে সুলতান কুতুবউদ্দিন আইবেক, সুলতান শামসুদ্দিন ইলতুৎমিশ, সুলতান গিয়াসউদ্দিন বলবান, সুলতান মোহাম্মদ বিন তুগলক, সুলতান ফিরোজ শাহ তুগলক সহ অনেক শাসক স্বীয় প্রশাসনিক মেধার অপূর্ব প্রয়াসে ভারতবর্ষকে, ভারতের শাসন ব্যবস্থাকে, ভারতের সমাজ ব্যবস্থাকে উন্নতির স্বর্ণ শিখরে পৌঁছে দিয়েছেন। আবার এই সুলতানদের ভিতরে অনেক সুলতান তার প্রশাসনিক কাজের জন্য, সিদ্ধান্তের জন্য, পরিকল্পনার জন্য ঐতিহাসিকদের নিকট সমালোচিত হয়েছেন। এইভাবে কখনো প্রশংসা, কখনো সমালোচনা, এর ভিতর দিয়ে যে কয়েকজন শাসক ভারতীয় উপমহাদেশের ইতিহাসে আলোচিত, সমালোচিত, তার ভিতরে অন্যতম দিল্লির সুলতান মোহাম্মদ বিন তুগলক। সুলতান মোহাম্মদ বিন তুগলক ক্ষমতায় আরোহণের পর বেশ কিছু মৌলিক সমস্যার সম্মুখীন হন। এই সমস্যাগুলো কাটিয়ে ওঠার লক্ষ্যে তিনি 5টি মহাপরিকল্পনা গ্রহণ করেন। মহাপরিকল্পনা হল 5টি মহাপরিকল্পনা গ্রহণ করে ভারতীয় উপমহাদেশের ইতিহাসে তিনি আলোচিত হয়ে আছেন। মোহাম্মদ বিন তুগলক যে 5টি মহাপরিকল্পনা গ্রহণ করেন, এর ভিতরে 1 নম্বরই হল রাজধানী স্থানান্তর।
রাজধানী স্থানান্তর, অর্থাৎ দিল্লির রাজধানী ছিল, ভারতের তৎকালীন রাজধানী ছিল দিল্লিতে। দিল্লিতে রাজধানী হওয়ার কারণে মুহাম্মদ বিন তুগলক বেশ কিছু অসুবিধা অনুভব করেন। এর ভিতরে একটা হলো যে দিল্লি ছিল সাম্রাজ্যের এক পাশ। মুহাম্মদ বিন তুগলক মনে করলেন রাজধানী যদি সাম্রাজ্যের মধ্যস্থলে হয় তাহলে সমগ্র সাম্রাজ্য পরিচালনা করা, দেখভাল করা, শাসন করা সহজ হবে। এজন্য সাম্রাজ্যের এক সাইডে অবস্থিত দিল্লির রাজধানী পরিবর্তন করে তিনি ভারতের মধ্যবর্তী অঞ্চলে দেবগিরিতে স্থানান্তর করেন। এখানে যে বিষয়টি সেটা হলো দেবগিরি সাম্রাজ্যের মধ্যস্থলে অবস্থিত। আরেকটি কারণ ছিল, যে কারণটা হলো মঙ্গল আক্রমণ। রাজধানীর নিকটেই সীমান্ত এলাকা, সীমান্তের ওপাশেই পৃথিবী বিখ্যাত দুর্ধর্ষ সন্ত্রাসী জাতি মঙ্গলদের রাজত্ব। এই মঙ্গলরা সুযোগ পেলেই বারবার ভারতীয় সীমানায় আক্রমণ করত। রাজধানীর নিকটে হওয়ার কারণে এজন্য সুলতান মুহাম্মদ বিন তুগলক মনে করলেন সীমান্ত এলাকা থেকে রাজধানীর দূরবর্তী অঞ্চলে নিয়ে যাওয়া যায়, তাহলে এত দূরে এই মঙ্গলরা বারবার আক্রমণ করবে না। 3 নম্বর হল দেবগিরিতে বিদ্রোহ দেখা যেত। প্রায় দেখা যেত দেবগিরি রাজধানীর থেকে অনেক দূরবর্তী অঞ্চল অবস্থিত। এই কারণে সেখানে যারা নেতৃবৃন্দ ছিল তারা প্রায় বিদ্রোহ করত, বিশৃঙ্খলা করত, যেটা দিল্লি থেকে 700 কিলোমিটার দূরে, যে 700 মাইল দূরে যে দমন করা কঠিন ছিল। মুহাম্মদ বিন তুগলক মনে করলেন যদি সাম্রাজ্য দিল্লি থেকে দেবগিরিতে নিয়ে যাওয়া যায়, যখনই সেখানে বিদ্রোহ হবে তখনই সেই বিদ্রোহ নির্মূল করা সহজ হবে। অতএব দেবগিরি সাম্রাজ্যের মধ্যস্থলে সীমান্তের উপর থেকে বারবার দিল্লি আক্রমণ করত ত্রাস সৃষ্টিকারী মঙ্গল বাহিনী, এবং দেবগিরিতে প্রায় বিদ্রোহ দেখা দিত। এই দেবগিরির বিদ্রোহ দমন, মঙ্গল আক্রমণ হতে রাজধানীকে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া এবং সাম্রাজ্যের স্থানে শাসন কার্যের সুবিধার জন্য মুহাম্মদ বিন তুগলক রাজধানী দিল্লি থেকে দেবগিরিতে নিয়ে যান। এজন্য দিল্লি থেকে দেবগিরি পর্যন্ত প্রশস্ত রাস্তা তৈরি করতে হয়েছে। সমস্ত অফিস, আদালত, দপ্তর, অধিদপ্তর দিল্লির থেকে দেবগিরিতে নিতে হয়েছে। এই সমস্ত সরকারি কর্মচারী কর্মকর্তাদের নিয়ে যাওয়ার জন্য পথে সরকারি রেস্ট হাউস তৈরি করতে হয়েছে। এইভাবে দেখা যায় দিল্লিতে যা কিছু ছিল সবকিছুই স্থানান্তর করে দেবগিরিতে নেওয়া হয়েছে। ঐতিহাসিক জিয়াউদ্দিন বাবরি বলেছেন
দিল্লিতে একটা কুকুর বিড়ালও রেখে যাওয়া হয় নাই। তার অর্থ হলো সম্ভাব্য সব কিছুই দিল্লি থেকে স্থানান্তর করে দেবগিরিতে নেওয়া হয়েছে, দেবগিরিকে রাজধানী করে শাসন কার্য শুরু করা হয়েছে। কিন্তু যে মহৎ উদ্দেশ্যে সুলতান মোহাম্মদ বিন তুগলক এই পরিকল্পনা গ্রহণ করেছিলেন তা ব্যর্থতায় পর্যবসিত হয়। কারণ এক নম্বর হলো, যে মঙ্গোল বাহিনীর আক্রমণের ভয়ে রাজধানীকে নিরাপদ দূরত্বে নিয়ে যাওয়া হয়েছিল, এখন রাজধানীর সীমান্ত থেকে অনেক দূরে দিল্লি এলাকা এখন ফাঁকা। এই সুযোগে মঙ্গলরা তাদের আক্রমণ আরো অনেক গুণ বাড়িয়ে দেয়। কারণ আগে মঙ্গলরা আক্রমণ করত দিল্লির ক্যান্টনমেন্ট থেকে সৌন্দর্যতা প্রতিহত করত, কিন্তু এখন তো ক্যান্টনমেন্ট সদর দপ্তর নিয়ে যাওয়া হয়েছে 700 মাইল দূরে। এই 700 মাইল দূরে এসে এই মঙ্গল আক্রমণ প্রতিহত করা কঠিন। ফাঁকা মাঠ পেয়ে মঙ্গলরা উপর্যুপ করে ভারত আক্রমণ করতে লাগলো। রাজধানী 700 মাইল দূর থেকে এসে এই আক্রমণ প্রতিহত করা কঠিন হয়ে গেল। অতএব মঙ্গল আক্রমণ প্রতিহত করার উদ্দেশ্যে আবার দেবগিরি থেকে রাজধানী দিল্লিতে নিয়ে আসা জরুরি হয়ে পড়ল। এরপরে হলো, দিল্লি তৎকালীন পৃথিবীর একটি উন্নততর শহর, পৃথিবী বিখ্যাত শহর। এখানে আবহাওয়া ভালো। এই উন্নত শহর, ভালো আবহাওয়ায় বসবাসকারী সরকারি কর্মচারী, কর্মকর্তা, আমলারা, মন্ত্রীরা দেবগিরির মতো একটা অনুন্নত শহরে, সেখানে আবহাওয়া খারাপ, বসবাস করতে অসম্মতি জানানো। তারা সুলতানকে বলল, আমরা অসুস্থ হয়ে পড়ছি, আমাদের পরিবার পরিজনের জন্য এই আবহাওয়া উপযোগী নয়। অতএব দিল্লির মতো উন্নত শহরে বসবাসে আমরা অভ্যস্ত, হঠাৎ করে এই গ্রাম ও অনুন্নত পরিবেশে আমরা বসবাস করতে পারব না। আমরা অসুস্থ হচ্ছি, আমরা বারবার পরিবার পরিজন নিয়ে বিপদে পড়ছি, এর জন্য আমরা এখানে বসবাস করতে পারব না। দিল্লির মতো উন্নত শহরে বসবাসে অভ্যস্ত অফিসার, কর্মচারী, আমলা, এমপি, মন্ত্রীরা দেবগিরির মতো অনুন্নত শহরে বসবাসে অসম্মতি জ্ঞাপন করে, যার জন্য সুলতান আবার দেবগিরি থেকে দিল্লিতে রাজধানী আনার সিদ্ধান্ত গ্রহণ করেন। অতএব এখানে দেখা গেল সুলতান মোহাম্মদ বিন তুগলক দিল্লি থেকে সুদূর 700 মাইল দূরে দেবগিরিতে রাজধানী স্থানান্তর করে যে উদ্দেশ্যে তিনি এই কাজটা করেছিলেন, সেই উদ্দেশ্য সম্পূর্ণই ব্যর্থতায় পর্যবসিত হয়, যার জন্য তিনি আবার দেবগিরি থেকে দিল্লিতে রাজধানী ফিরিয়ে আনতে বাধ্য হন। মাঝখানে কোটি 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 টাকার অপচয় হয়। কারণ দেবগিরিকে রাজধানী উপযুক্ত করার জন্য সেখানে বিভিন্ন প্রকার ভবন সহ যে পরিমাণ অবকাঠামো গড়ে তোলা হয়, তাতে যে অর্থ ব্যয় হয়েছিল, সেই অর্থ ওই যুগেই কোটি কোটি টাকা। তো মোহাম্মদ বিন তুগলকের রাজধানী স্থানান্তরের পরিকল্পনা ব্যর্থতায় পর্যবসিত হয়েছে ঠিকই, সেই সাথে রাষ্ট্রীয় অর্থের ব্যাপক অপচয় হয়েছে। অতএব মোহাম্মদ বিন তুগলকের রাজধানী স্থানান্তরের পরিকল্পনা ব্যর্থতায় পর্যবসিত হয়। 2 নম্বর মহাপরিকল্পনা, কারাচির অভিযান। কারাচির একটি
ঐতিহাসিক স্থান। ভারত এবং চীনের মধ্যবর্তী অঞ্চলে এই বিস্তৃত অঞ্চল নিয়ে ভারত এবং চীনের মধ্যে সীমান্ত দ্বন্দ্ব ছিল। এই স্থানে অভিযান পরিচালনা করার লক্ষ্যে সুলতান মোহাম্মদ বিন তুগলক প্রায় 3 লক্ষ সৈন্য নিয়োগ করেন। এই সৈন্যদের উন্নত প্রশিক্ষণ দেন, তাদের জন্য অস্ত্র সংগ্রহ করেন, তাদের বেতন দেন, তাদের ভরণ পোষণের ব্যবস্থা করেন। প্রচুর পরিমাণ অর্থ বরাদ্দ করে সেনাবাহিনী গড়ে তোলার পর চীনের সঙ্গে আলোচনার মাধ্যমে, কূটনৈতিক আলোচনার মাধ্যমে কারাচির সমস্যার সমাধান হয়, অভিযানের আর প্রয়োজন হয় না। অতএব কারাচিকে কেন্দ্র করে যুদ্ধের জন্য যে মহাপরিকল্পনা গ্রহণ করেছিলেন, এজন্য সেনাবাহিনী গড়ে তোলার জন্য যে পরিমাণ অর্থ ব্যয় হয়েছিল পুরাটাই ব্যর্থতায় পর্যবসিত হয়, কারণ কারাচির অভিযানের প্রয়োজন হয় নাই। অতএব সুলতান মোহাম্মদ বিন তুগলকের এই পরিকল্পনাটাও ব্যর্থ হয়। সেই সাথে প্রচুর পরিমাণ রাষ্ট্রীয় অর্থের অপচয় হয়। 3 নম্বর, খোরাসান অভিযান। খোরাসান তৎকালীন পৃথিবীর মধ্যে একটি উন্নত শহর এবং একটা বিস্তীর্ণ এলাকা নিয়ে ওই সময় একটা গুরুত্বপূর্ণ স্থান ভৌগোলিক দিক হতে। এই স্থানটা নিয়ে পারস্য ভারত দ্বন্দ্ব দীর্ঘদিন ছিল। এই সমস্যার সমাধানের লক্ষ্যে মোহাম্মদ বিন তুগলক খোরাসান অভিযানের জন্য সকল প্রস্তুতি গ্রহণ করেন এবং অভিযানের জন্য তিনি তার বাহিনী প্রেরণ করেন। কিন্তু পথে খুব খরস্রোত নদী, এই নদী পাড়ি দিয়ে খোরাসান অভিযান করা খুব কঠিন ছিল, যা সুলতান অনুধাবন করতে পারেন নাই। ফলে এই নদী পাড়ি দিতে যে নৌকাডুবি সহ বিভিন্ন কারণে অসংখ্য সৈন্য হতাহত হয়, অসংখ্য সৈন্য অসুস্থ হয়ে যায়, যার জন্য মোহাম্মদ বিন তুগলকের এই খোরাসান অভিযানও ব্যর্থতায় পর্যবসিত হয়। সেই সাথে প্রচুর পরিমাণ রাষ্ট্রীয় অর্থের অপচয় হয়। এরপরে মোহাম্মদ বিন তুগলকের যে পরিকল্পনা, সেটি হল দোয়াব অঞ্চলে কর বৃদ্ধি। ভারত শাসিত যে সমস্ত অঞ্চলে বিপুল পরিমাণ ফসল উৎপাদন হতো এবং যে কয়টি অঞ্চল অর্থনৈতিক দিক হতে সচ্ছল ছিল, তার ভিতরে অন্যতম গুরুত্বপূর্ণ অঞ্চল দোয়াব অঞ্চল। যেহেতু এই দোয়াব অঞ্চলে প্রচুর পরিমাণে ফসল উৎপাদন হয়, সেই হেতু এই অঞ্চলে বসবাসকারী লোকজনেরা সচ্ছল ছিল, তাদের অর্থনৈতিক দিক থেকে সমৃদ্ধি ছিল। এজন্য প্রায় এই দোয়াব অঞ্চলের লোকজন সুলতানের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করত। কখনো কখনো তারা স্বাধীনতার জন্য
বিদ্রোহ করেছে। সুলতান মোহাম্মদ বিন তুগলক দেখলেন যে অর্থনৈতিক সমৃদ্ধির কারণেই তারা এই বিদ্রোহ বিশৃঙ্খলা সৃষ্টি করে। যদি তাদের উপরে অতিরিক্ত কর আরোপ করে দেওয়া হয় তাহলে সরকারের ঘরে এই করের টাকা জমা দেওয়ার জন্য তাদেরকে অধিক শ্রম দিতে হবে, অধিক পরিমাণে কাজ করতে হবে। তাহলে বিদ্রোহ বিশৃঙ্খলা করার মিছিল করার তাদের সময় থাকবে না। করের অতিরিক্ত টাকা সংগ্রহ করার জন্য তারা কাজেই ব্যস্ত থাকবে। যেহেতু কাজে ব্যস্ত থাকবে সেহেতু ওখানে বিদ্রোহ বিশৃঙ্খলার করার সময় পাবে না, বিদ্রোহ বিশৃঙ্খলার হবেও না। এই অঞ্চলের জনগণের উপরে এজন্য তিনি অতিরিক্ত কর খাজনা আরোপ করেন। কিন্তু দুঃখজনক হলো সত্য, সেখানে ঘটনা ঘটল যে বছরই কর বৃদ্ধি করা হলো ঠিক সেই বছরেই এই ডোয়াব অঞ্চলে অতিরিক্ত খরার কারণে একদম ফসল সব নষ্ট হয়ে গেল, সকল ফসল নষ্ট হয়ে গেল। যার জন্য ডোয়াব অঞ্চলের জনগণ মারাত্মক দুর্ভিক্ষের মধ্যে পড়ল। দুর্ভিক্ষ দেখা দেবে, যার জন্য সুলতান মোহাম্মদ বিন তুগলক অতিরিক্ত যে কর ধার্য করেছিলেন, শুধু সেই কর না, দোয়াব অঞ্চলের জনগণের অতিরিক্ত খরার কারণে, অনাবৃষ্টির কারণে যে ফসল নষ্ট হয়ে গিয়েছে, তাদের অভাব দেখা দিয়েছে, সেখানে দুর্ভিক্ষ দেখা দিয়েছে। এই জন্য অতিরিক্ত কর সহ মূল কর অর্থাৎ সমস্ত কর তাদের মওকুফ করে দিলেন, সমস্ত কর মওকুফ করে দিলেন। যেখানে এসেছিলেন কিন্তু অতিরিক্ত কর আদায়ের মাধ্যমে রাষ্ট্রীয় কোষাগার সমৃদ্ধ হবে, দুর্ভিক্ষের কারণে, অনাবৃষ্টির কারণে, ফসল না হওয়ার কারণে সুলতান মোহাম্মদ বিন তুগলক অতিরিক্ত কর সহ সমস্ত কর মওকুফ করে দেন। ফলে এখানেও রাষ্ট্রীয় আয় কমে গেল। সেই সাথে দোয়াব অঞ্চলে সরকারের খাদ্য গুদাম থেকে লক্ষ লক্ষ মন খাদ্যশস্য দোয়াব অঞ্চলে রিলিফ হিসেবে বিতরণ শুরু হল। যেখানে সুলতানের প্ল্যান ছিল অতিরিক্ত করের মাধ্যমে অনেক টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা হবে, উল্টে তাদের সমস্ত কর মাফ করে দিয়ে আরো তাদের জন্য চাউল ডাউল খাদ্য সামগ্রী সরকারিভাবে বিতরণ, বিনামূল্যে বিতরণ করা শুরু হলো। তাহলে এখানেও সুলতান মোহাম্মদ বিন তুগলকের দোয়াব অঞ্চলে কর বৃদ্ধির যে পরিকল্পনা এবং কর বৃদ্ধির মাধ্যমে রাষ্ট্রীয় আয় বৃদ্ধির যে পরিকল্পনা, এই পরিকল্পনা ব্যর্থতায় পর্যবসিত হয়। সর্বশেষ তাম্র মুদ্রার প্রচলন। তাম্র মুদ্রার প্রচলন সুলতান মোহাম্মদ বিন তুগলক ক্ষমতায় আসার পর একের পর এক যে পরিকল্পনাগুলো গ্রহণ করেছেন, প্রত্যেকটা পরিকল্পনাই ব্যর্থতায় পর্যবসিত হয়েছে। এক নম্বরে রাজধানী দিল্লি থেকে দেবগিরিতে নিয়ে গিয়েছেন, আবার দেবগিরি থেকে দিল্লিতে ফিরে এনেছেন। মাঝখানে প্রচুর পরিমাণ সরকারি অর্থের অপচয় হয়েছে। করাচি এবং খোরাসান অভিযানের জন্য যে যুদ্ধ প্রস্তুতি গ্রহণ করেছিলেন, সেই
অভিযানের পরিকল্পনা ব্যর্থ হয়েছে, সেই সাথে কোটি কোটি টাকার সরকারি অর্থের অপচয় হয়েছে। 2002 সালে কর মৌকুব করে দেওয়ার পরও প্রচুর পরিমাণ খাদ্য সামগ্রী বিনামূল্যে সরকারের পক্ষ থেকে জনগণের মাঝে বিতরণ করা হয়েছে। এর জন্য এখানেও সরকারি কোষাগারের অর্থ অপচয় হয়েছে। সবকিছু মিলিয়ে সুলতান মোহাম্মদ বিন তুগলক যে কয়টি পরিকল্পনা গ্রহণ করলেন, প্রত্যেকটা পরিকল্পনায় ব্যর্থ হলো, সেই সাথে সরকারি অর্থের অপচয় হলো, যার জন্য সরকারি কোষাগারে চরম অর্থের সংকট দেখা দিল, অর্থ সংকট দেখা দিল। এই অর্থ সংকট দেখা দেওয়ার কারণে মোহাম্মদ বিন তুগলক সর্বশেষ একটি পরিকল্পনা গ্রহণ করেন। সেটা হলো, ভারতে তখন মুদ্রা ছিল স্বর্ণের, স্বর্ণ মুদ্রা ছিল। এই স্বর্ণ মুদ্রা তৈরি করতে প্রচুর পরিমাণ অর্থের প্রয়োজন হয়। তাছাড়া ওই সময় আন্তর্জাতিক বাজারে স্বর্ণ এবং রৌপ্যের অভাব দেখা দেয়। এজন্যই মোহাম্মদ বিন তুগলক পরিকল্পনা গ্রহণ করলেন যে আমরা স্বর্ণ বাদ দিয়ে তাম্র মুদ্রা চালু করব। এই পরিকল্পনাটি মোহাম্মদ বিন তুগলকের অগ্রগামী চিন্তা ছিল। স্বর্ণের মুদ্রা ছিল, সেখান থেকে রূপার মুদ্রা, সেখান থেকে তামার মুদ্রা তৈরি করতে চেয়েছেন। কিন্তু আজকে তো কাগজ দিয়ে মুদ্রা তৈরি হচ্ছে, যেটা তামার থেকেও অনেক নিম্নমানের এবং কম দামি। তারপরও পৃথিবীর প্রায় সকল রাষ্ট্রেই কাগজের মুদ্রা দ্বারা লেনদেন করা হচ্ছে, কোনো সমস্যা নেই। কিন্তু মোহাম্মদ বিন তুগলকের এই চিন্তাটা ওই যুগের তুলনায় অগ্রগামী ছিল, যার জন্য এটা ওইভাবে জনগণ গ্রহণ করতে পারে নাই। তিনি রূপা এবং স্বর্ণের মুদ্রা বাদ দিয়ে তামার মুদ্রা চালু করলেন। সমস্যা দেখা দিল। এক নম্বরই হলো আন্তর্জাতিক ব্যবসায়ী যারা ছিল, আন্তর্জাতিক পর্যায়ে যারা ব্যবসায়ী, তারা বলল যে সব জায়গায় স্বর্ণের মুদ্রা আর ভারতের তাম্র মুদ্রা, অতএব এটা বিনিময়ের জন্য আমাদের অনেক সমস্যা হয়। যে আন্তর্জাতিক ব্যবসায়ী, আন্তর্জাতিক পর্যায়ে যারা রপ্তানি আমদানি ব্যবসা করত, তারা তাম্র মুদ্রা গ্রহণে অস্বীকৃতি জানান। বিরাট সমস্যার সৃষ্টি হলো এখানে। কারণ আন্তর্জাতিক পর্যায়ে আমদানি রপ্তানির ক্ষেত্রে যদি তাম্র মুদ্রার ব্যবহার করা সম্ভব না হয়, আন্তর্জাতিক পর্যায়ের বণিক সম্প্রদায় যদি তাম্র মুদ্রা গ্রহণ করতে না চায়, তাহলে ভারত অর্থনৈতিক দিক দিয়ে একদল হয়ে যায়। তাহলে যে মহৎ উদ্দেশ্য নিয়ে তিনি স্বর্ণবাদে তাম্র মুদ্রার প্রচলন করেছিলেন, এক নম্বরে আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে তিনি হোঁচট খান। দুই নম্বরে যে বড় বিপদ দেখা দিল সেটা হলো যে তামা সংগ্রহ করা খুব সহজ, সেই তুলনায় স্বর্ণ অকঠিন, যার জন্য স্বর্ণ দিয়ে কেউ টাকা জাল করতে সক্ষম হয় নাই। এটি অনেক ব্যয়বহুল ছিল। কিন্তু যখনই সরকারিভাবে স্বর্ণ বাদ দিয়ে তাম্র মুদ্রার প্রচলন করা হয়েছে, তখন ধুরন্ধর অতি চতুর অসৎ যে লোকগুলো ছিল, অসৎ যে ব্যবসায়ীরা ছিল, তারা ঘরে ঘরে তাম্র মুদ্রা জাল করা শুরু হয়ে গেছে। জাল মুদ্রা, ঐতিহাসিক এস.আর. শর্মা, ঐতিহাসিক জিয়াউদ্দিন বারনী সহ অনেকেই বলছেন, কিছু শিক্ষিত
হিন্দু ফ্যামিলির প্রত্যেকটা ঘর মুদ্রা তৈরির কারখানায় পরিণত হয়েছে। এখন সমাজে যদি ব্যাপকভাবে জাল মুদ্রা ছড়িয়ে পড়ে তাহলে বাজার নিয়ন্ত্রণ করা কঠিন, আর অশিক্ষিত সাধারণ জনগণ এই জাল মুদ্রা গ্রহণের মধ্য দিয়ে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। জাদ্দানী সুলতান মুহাম্মদ বিন তুগলকের এই সর্বশেষ পরিকল্পনাটাও ব্যর্থতায় পর্যবসিত হয়। তিনি আবার স্বর্ণ মুদ্রা চালু করেন। ইতিমধ্যে তাম্র মুদ্রা তৈরি করতে যে পরিমাণ অর্থ ব্যয় হয়েছিল, টোটাল অর্থ ব্যয় রাষ্ট্রীয়ভাবে মারাত্মকভাবে অর্থনৈতিক সংকটের সৃষ্টি করে। সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, এতক্ষণ পর্যন্ত আমরা যে বিষয়টির উপরে আলোচনা করলাম সেটি হল দিল্লি আলোচিত সমালোচিত বিখ্যাত সুলতান মুহাম্মদ বিন তুগলক ক্ষমতায় আরোহণ করে বেশ কয়েকটি সমস্যার সম্মুখীন হন। এই সমস্যাগুলো সমাধানের লক্ষ্যে তিনি পরপর 5টি মহাপরিকল্পনা গ্রহণ করেন। দুঃখজনক হল সত্য, 5টি পরিকল্পনাই ব্যর্থতায় পর্যবসিত হয়। সেই সাথে এই পরিকল্পনার পিছনে যে সরকারি অর্থ ব্যয় হয়, এই অর্থগুলো অপচয় হওয়ার কারণে দিল্লির সালতানাত মারাত্মক অর্থনৈতিক সংকটের সম্মুখীন হয়। এই সংকটের পর ভিত্তি করে ভবিষ্যতে দিল্লির সালতানাতের পতনের সূচনা হয়। এজন্য কোনো কোনো ঐতিহাসিক মনে করেন মুহাম্মদ বিন তুগলকের পরিকল্পনার ভিতরেই দিল্লির সালতানাতের পতনের বীজ নিহিত ছিল। আজকে আমরা যে বিষয়ে আলোচনা করলাম এর ভিতর দিয়ে আমাদেরকে এই সিদ্ধান্তে উপনীত হতে হবে, কোনো ব্যক্তি, কোনো পরিবার, কোনো রাষ্ট্র পরিকল্পনা গ্রহণ করতে হলে অবশ্যই বিজ্ঞ ব্যক্তিদের সঙ্গে পরামর্শ করে তার সুদূর প্রসারী ফলাফল চিহ্নিত করে পরিকল্পনা যদি গ্রহণ করা যায় তাহলে অন্তত ওই পরিকল্পনার কারণে ক্ষতির সম্মুখীন হতে